আমি আমি তখনও জানতাম না যে ট্যারিফ ইম্পোজ হচ্ছে। তো এটা যেদিন ট্যারিফ ইম্পোজ হলো তার 2 দিন আগে বোধহয় আমি করেছিলাম। তো আমাদের যদি আমদানি বাড়ে আমেরিকা থেকে, আমাদের ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফ এমনিতেই কমে যাবে। এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে এটা মাঝে মাঝে বলি আর কি, যে আমার পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবলেম সলভিং, মানে আমি আমি যে কাজটা করি আর কি, সমস্যার সমাধান করা আর কি। সেই জন্য আমি আমার এপিসোড গুলোতে খুব অনেক প্রবলেমের খুবই মানে আউট অফ দ্য বক্স সলিউশন দিই। এবং এই ট্যারিফ বাড়ানোর ফলে আমাদের সামনে একটা ইউনিক অপরচুনিটি তৈরি হয়েছে। আমি এইখানে এটা বলতে চাচ্ছি না কারণ এই জন্য না যে চাই না সেটা না, আমি একটা এপিসোড করেছি কারণ এটা এক্সপ্লেইন করতে হবে যে আসলে কি করা যায় এবং কি করলে এই প্রবলেমটাকে আমি অপরচুনিটিতে শিফট করতে পারি। মানে বিজনেসে আমরা যা করি আর কি, যে প্রবলেম আমরা অ্যান্টিসিপেট করি আগে, এবং এই প্রবলেমটাকে কিভাবে আমি সুযোগ হিসেবে ব্যবহার করতে পারি, এটাই বিজনেসের মূল আর কি। কি বলবো এটা কি, তো যেহেতু আমি বিজনেসের লোক, আমার মাথায় ওইটাই সবসময় ঘুরতে থাকে যে সমস্যা কি হতে পারে, এটাকে আমি কিভাবে অপরচুনিটিতে শিফট করতে পারি। এই প্রবলেমটা আমাদের যে কি সিরিয়াস একটা অপরচুনিটি না, আমি কিন্তু খুবই হ্যাপি। এবং এইটার জন্য যেই সিদ্ধান্তটা নিতে হবে, এটাতে প্রফেসর ইউনূসকে নিজেকে ইনভলভ হতে হবে, শুধু নিজেকে না, আর একটা সিনারিও ইভ্যালুয়েশন করতে হবে, এবং এটার জন্য ইন্টারন্যাশনাল এজেন্সিকে কাজে লাগাতে হবে। যেমন ধরা যাক বিসিজি বা পিডব্লিউসি, এদেরকে ইনভলভ করতে হবে। করে আমরা যদি মোটামুটি 1-1.5 মাসের মধ্যে আমরা যদি সমস্ত অ্যানালাইসিস কমপ্লিট করে একটা ফার্ম ডিসাইসিভ ডিসিশন নিতে পারি, তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, জাস্ট যদি এই ট্যারিফটা এরকম থাকে। হ্যাঁ, তো এটা কালকে আসবে সম্ভবত এপিসোডটা। এবং আমি বাংলাদেশের মানুষদেরকে বলবো আর কি, জনগণকে বলবো যে দেখেন, পৃথিবীতে কোনো সমস্যা না, হ্যাঁ, যদি আমরা সিচুয়েশনটাকে খুব ভালোভাবে ইন্টেলেকচুয়ালি অ্যানালাইসিস করতে পারি এবং তার ভিত্তিতে আমি একটা অ্যাকশন নিতে পারি। এবং বাংলাদেশে এত ব্রাইট ছেলেরা আছে না ইয়াং জেনারেশনে, যে এদের সামনে কোনো সমস্যা হয়ে থাকবে না। হ্যাঁ, আমরা তো বুড়া হয়ে গেছি, ধরেন আমাদের চিন্তা হয়তো একটু পুরনো হবে, কিন্তু আমরা যদি একটু ধরে দিতে পারি যে কোন রাস্তায় যেতে হবে, হ্যাঁ, তাহলে দেখবেন যে আরো ইনোভেটিভ সলিউশন বের করে ফেলে দিতে পারবে আমাদের। দাদা, আমি যারা মনে করি যে ধরেন আমরা ধরেন ইন্ডিয়া থেকে যে চাল, গম বা এই জাতীয় খাদ্যশস্য আমরা যে আমদানি করি, এগুলো ইন্ডিয়া থেকে বন্ধ করে আমাদের আমেরিকা কেন্দ্রিক হওয়া উচিত, তাহলে কোয়ালিটিও বাড়বে। মানে আমাদের মানে ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে আসাটা খুব জরুরি আমাদের জন্য। গত এই 54 বছরে ইন্ডিয়ার যেই আধিপত্য আমরা বাংলাদেশিদের উপর দেখছি আর কি সকল ক্ষেত্রে, তো আমার মনে হয় যে তার একটা জবাব দেওয়া উচিত। ইতিমধ্যে চিকিৎসা বন্ধ হয়ে কিন্তু অনেক মানে বাসের কাউন্টার এখন কাপড়ের দোকান হয়ে গেছে, অনেক কাপড়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, অনেক খারাপ অবস্থা। আমার মনে হচ্ছে তাদেরকে একটা শিক্ষা দেওয়া খুব জরুরি, মানে জেন্টাল ওয়েতে আর কি, যে দেখো মানে আমি যখন ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করছিলাম আর কি, হ্যাঁ, সেই সময় আপনারা সবাই সাপোর্ট করেছেন। মানে ওই সময় ওদের কথাবার্তা দেখলে না গায়ে জ্বলুনি উঠতো আর কি। মানে ওদের ইয়েটা কি ছিল, সেটা হচ্ছে যে আমরা তো পয়সা দিয়ে কিনে আনি রে ভাই, সমস্ত পণ্য, ইন্ডিয়ান পণ্য তো আমরা পয়সা দিয়ে কিনে আনি, ওরা তো দয়া করে আমাদেরকে দান করতেছে না। ওদের বিষয়টা হচ্ছে কি, ওদের চাওয়াটা কি, আমাদের শুধু কিনলে চলবে না, আমাদের কিনতে হবে এবং তারপর কৃতজ্ঞ থাকতে হবে, দাদা আমাদেরকে দিয়েছেন, আপনারা না দিলে তো আমরা মরে যেতাম দাদা, এইটুকু শোনে না, সেই জন্য ওদের গায়ে জ্বলুনি ধরে। এবং এমন ওইদিন ওদের দেশের একটা চ্যানেলেই আপনার করতেছে, ওই যে পাগলার চ্যানেল, ওই যে মলম বিক্রেতার চ্যানেলে, ওরা উস্কাইতেছে যে কি হয়েছে, যে বাংলাদেশিরা এই যে আসে না, তো সমস্যা কি হয়েছে, আমাদের তো ওদেরকে আমাদের বন্ধ করতে হবে বাংলাদেশে আসা, ওরা এই দেশে এসে চিকিৎসা নিয়ে যায়, এই সেই। পাশের থেকে আরেকটা আবার দৌড়ে আসছে, বুঝছেন, খাওয়া হাগা সব বন্ধ করে দেবেন নাকি আমাদের? আসতে বলছেন ওদের যে অবস্থা খারাপ। আমরা দাদা যদি খালি চীন, পাকিস্তান, এদিকে দুই দেশের সাথে যদি পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থাও অনেক ভালো, এবং চীন যেটা আমি এটা দেখলাম, এখানে আপনার ওদের একটা হসপিটালের একটা ফ্লোর ওরা বাংলাদেশের জন্য ছেড়ে দিতে চাইছে, এবং চীনের মানুষের যেই চিকিৎসার যে খরচ তার চেয়ে তো তারা কম নিবে। তারপর চিটাগাং এর সাথে একটা বোধহয় স্পেশাল ওরা একটা রুটও করতেছে ফ্লাইটের জন্য, যেহেতু আমাদের মানে স্থল পথে যাওয়ার সুযোগ নাই।
এবং সেটা খুব চিপ রেটে করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের সাথে চীনের যে বিমানের টিকিট ভাড়া বোধহয় একটু বেশি, এটা চিপ করার জন্য ওরা একটা কাজ করতেছে, অনেকগুলো কাজ করে আসে এবং স্টুডেন্টদেরকে ওইখানে পাঠানোর জন্য আরো বেশি মনে করি টেকনোলজিতে করার জন্য ওদের যেই এখানে হারবার্ড টারবার্ড যা যা আছে MIT এদের চাইতে আমার মনে হয় অনেক বেশি আপনার কি বলে চীনের ওদের ইউনিভার্সিটির মান কোনো অংশে কমা না, তো সেখানে পাঠানো যাইতে পারে। মানে ইলিয়াস ধরেন যে মানে ইন্ডিয়ান দাসত্বের চেয়ে আমি মনে করি যে চীনের সাথে বন্ধুত্ব বা আমেরিকার সাথে বন্ধুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য। এবং আমরা যে চিকিৎসার জায়গাটা যেহেতু তারা জোর করে আমাদের চিকিৎসার যে অধিকার, এটা তো বিশ্বব্যাপী মানবাধিকারের অন্যতম একটা অংশ বিষয়, তাই না? সেটি যেহেতু তারা বন্ধ করেছে গারল একটা অ্যাটিটিউড করে একটা স্বৈরাচারী শাসককে রক্ষা করার নামে, মানে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দাবিদার একটা দেশ, তো আমার মনে হয় যে আমাদের ওই চিকিৎসার জায়গাটায় আমরা চীনের দিকেই থাকি, পাকিস্তানের দিকে যাই প্রয়োজনে। আর আমাদের দেশে তামিল ইকবালের চিকিৎসার পরে আসলে চিকিৎসকদের প্রতি অন্যরকম একটা আস্থা বেড়ে গেছে না কনক, মানে আমাদের তো কিছু চিকিৎসার প্রবলেম আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। বিং এ ডক্টর, এটা আমি সবসময় আত্মসমালোচনা হিসেবেই দেখি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় জোর খুব বেশি হলে, মানে বাংলাদেশের থেকে যাবে না তো কোথাও, বরং বাংলাদেশে আসবে চিকিৎসা করতে। এটা করতে হলে বড় জোর 10 বছর সময় লাগবে। মানে ধরেন আমি যদি দেশে যাই 10 বছর যদি কাজ করতে, সরকারে থাকতে হবে না, সরকারে থাকার দরকার নেই, সরকারের বাইরে থেকে যদি আমি 10 বছর কাজ করতে পারি না, বাংলাদেশের হেলথ সিস্টেম একদম পুরো পাল্টায় দেওয়া সম্ভব। হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষজন বাইরে থেকে চিকিৎসা করতে আসবে। সমস্যাটা কোথায় হয় আসলে, মানে আমি বলি, মানে বিং এ ডক্টর, আমি আসলে এই জায়গাটা ডাক্তারদেরকেও আমি বলবো এটাকে করার জন্য, এটাকে হৃদয়ের সাথে উপলব্ধি করার জন্য। হ্যাঁ, একজন মানুষ যখন চিকিৎসকের কাছে আসে, সে ভয়ানক অসহায় হয়ে আসে, এবং এই সময় সে চায় চিকিৎসক আমার কথা শুনবে। অনেক কথা আছে যেটা বলে, যেটা হয়তো শোনার দরকার নাই, আমার এজ এ ডক্টর আমার হয়তো শোনার দরকার নাই, প্রাসঙ্গিক না, কিন্তু সে কথা বলতে চায়, শোনাতে চায়। হ্যাঁ, এই কথাটা শুনতে হবে, সময় গেলেও শুনতে হবে। হ্যাঁ, এবং আমি প্র্যাকটিস করি না, কিন্তু আমি যদি প্র্যাকটিস করতাম তাহলে আমি কি করতাম? আমি পেশেন্টের সব কথা বলা শেষ হয়ে গেলেও আমি বলতাম, আর কোনো সমস্যা আছে? আর কিছু বলবেন? আর কিছু? হ্যাঁ, এইরকম করে আমি শুনে নিতাম একদম শেষ পর্যায় পর্যন্ত। এবং পেশেন্টের কথা যদি শোনা যেত সমস্ত, তাহলেই দেখতেন যে আমাদের রোগীরা স্যাটিসফাইড হয়ে যেত। এটা একটা বিষয়। আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের হেলথের মধ্যে কিছু মাফিয়া ঢুকেছে। হ্যাঁ, মাফিয়া এটা সব ব্যাপারে, যেমন হসপিটাল মাফিয়া হয়েছে, তারপরে ফার্মাসিউটিক্যালস এ মাফিয়া হয়েছে, হেলথ ইকুইপমেন্টস এ মাফিয়া হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন বাংলাদেশে আপনি একটা পেসমেকার বসাবেন আপনার বুকে, আপনি পেসমেকার বাংলাদেশে তো হয় না, এটা কিনে আনতে হয়, বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তো আপনার বুকে যে পেসমেকারটা বসানো হবে, আপনি ধরে নিতে পারেন যে 90% ক্ষেত্রে ওই পেসমেকারটার যা দাম, আমি এখন জানি না কত দাম, ধরেন এটার দাম ধরেন 3 থেকে 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা যদি দাম হয়, তাহলে ডাক্তার সাহেব ওইখান থেকে 70 থেকে 80 হাজার টাকা কমিশন পাবে। হ্যাঁ, আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেন না ডাক্তার সাহেবেরা এবং ডিভাইস কোম্পানিরা, চ্যালেঞ্জ করতে এসেন না, আমি একেবারে খাইয়া দিব কিন্তু। হ্যাঁ, তো তাহলে এই যে 70 হাজার টাকা গেল, এই টাকাটা তো পেশেন্টের পকেট থেকে গেল, এবং এটা তো ডাক্তারের দরকার ছিল না, কারণ ডাক্তার তো ডিভাইসের মালিক না, ডিভাইসের মালিক তো ডিভাইস কোম্পানি, ডিভাইসের একটা দাম আছে, তৈরি হয়েছে, এবং এই দামটা আমি পেশেন্টের পকেট থেকে বের করে আমি ডাক্তারকে দিয়ে দিলাম। এবং এই জন্যই বাংলাদেশের চিকিৎসা খরচটা স্কাই রকেট হয়ে গেছে। হ্যাঁ, শুধু তাই না, মানে হসপিটালে যদি আইসিইউ এ, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে কোনো পেশেন্টকে কোনো ডাক্তার রেফার করে, সেই ডাক্তার ওই বেডের একটা ভাড়ার অংশ পায়। হ্যাঁ, সেই জন্য ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যখন পেশেন্ট থাকে, বিশাল একটা বিলের বোঝা তার কাঁধে চাপে। সো এই যে হেলথ মাফিয়া যেভাবে ধরেছে বাংলাদেশের হেলথ সেক্টরকে, এইটা থেকে মুক্ত করার জন্য একটা খুব স্ট্রং অ্যাক্টিভিজম দরকার, স্ট্রং পার্সোনালিটি দরকার, যাকে আসলে খাইয়া দিতে পারবে না এই মাফিয়া ইন্ডাস্ট্রি।
দেশে আমি ফিরে গেলে আর কি, হ্যাঁ মানে আমার সামনে এসে হয়তো মাস্তানি করতে পারবে না আর কি, আই বিলিভ যে এই মাফিয়া গ্রুপ। এবং এটাকে বন্ধ করতে না পারলে আপনি এই হেলথে রিফর্ম করতে পারবেন। মাফিয়াদেরকে বন্ধ করতে হবে, মাফিয়াদেরকে খাইয়া দিতে হবে, মাফিয়াদেরকে খাইয়া দেওয়ার মতো ক্ষমতা বান কাউকে এটাকে ড্রাইভ করতে হবে। হ্যাঁ, সেটা যেই করুক, হ্যাঁ সেটা আমি তাকে সাপোর্ট দিই বা আমরা সবাই মিলে তাকে সাপোর্ট দিই বা সে নিজেই এটাকে ড্রাইভ করবে। দাদা আরেকটা বিষয় আমি জাস্ট আপনার সঙ্গে যোগ করি, ধরেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে যে পরিমাণ ঘুষ দেয় ডাক্তারদেরকে, বাড়ি থেকে শুরু করে মানে চেম্বার সাজাই দেওয়া পর্যন্ত, এবং ভালো ওষুধ কিন্তু বাংলাদেশে তৈরি হয়, খুবই ভালো মানের ওষুধ, আন্তর্জাতিক মানের ওষুধ কিন্তু বাংলাদেশ ম্যানুফ্যাকচার করে, কিন্তু এমাজা যে ডাক্তারকে ঘুষ দিয়ে মানে তার কোম্পানির ওষুধ লিখতে বাধ্য করে, মানে এই যে অনৈতিক যে কাজগুলো, আমার তো মনে হয় যে খুব রিসেন্ট যদি ধরেন এই কমিশন বাণিজ্য আর এমআরদের এই অ্যাক্টিভিটি বন্ধ করা যায়, চিকিৎসা ব্যবস্থায় ধরেন 50% একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। এটা হচ্ছে কি, এটা সামগ্রিক মেধাহীনতার বিষয়। মানে আমিও তো এখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করি, তাই না? মানে আমাদেরকেও ডাক্তারদের কাছে যেতে হয়, আমাদেরও রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারদের কাছে যায়, এবং এখানে যে ধরনের রুলস এবং রেগুলেশন আছে, মানে অনেক ডাক্তার ধরেন আমার সাথে মিট করলেন, হ্যাঁ কথা বলবেন বা বললেন যে তোমার সাথে এই টাইমে আমি মিট করি, আমাকে অফিস থেকে রেঞ্জ দেওয়া আছে আমি ঠিক কত টাকা খরচা করতে পারবো ওনাকে চা কফি খাওয়ানোর জন্য, হ্যাঁ, বা আমি ওনাকে কি গিফট দিতে পারবো, এটা টাকায় অঙ্কে ইয়ে করা আছে, এবং আমাকে এটা এসে ডিক্লেয়ার করতে হয় যে আমি এটা দিয়েছি ওনাকে, আমি ওনাকে এই রেস্টুরেন্টে খাইয়েছি, এই যে এত বিল, এবং এটার দাম জানেন, আমি ইয়ে বলি দুজনকেই বলি আর কি, মানে এটা লাঞ্চ যদি করাতে হয় তাহলে এটা 18 ইউরোর বেশি না। 18 ইউরোতে লাঞ্চ হয় কোনো ইউরোপে? হয় না তো, ভালো লাঞ্চ তো হয় না, তাই না? মানে আদতে আসলে আমরা কিছু করতে পারি না, আমরা এই দেশের ডাক্তারদেরকে গিফট স্যাম্পল এইটা সেটা এগুলো আমরা দিতেই পারি না। আমাদেরকে করতে হয়, আমাদের ইন্টেলেকচুয়াল কাজ করতে হয়, আমাদের রিসার্চ করতে হয়, রিসার্চ ডেটা দেখাইতে হয়, এটা দেখায় কনভিন্স করতে হয়, হ্যাঁ, অন্য কিছু করার এখানে সুযোগ নাই। ওই সিস্টেমটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা সম্ভব, এবং যেহেতু এটা করতে পারছে না বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, সেই জন্য তারা ডাক্তারকে যে টাকা দেয়, মাসোহারা দেয়, মানে মাসে মাসে খাম দেয়, হ্যাঁ। এরকম এটা কিরকম জানেন, মানে এটা বলি না, এটা যারা শুরু করেছে, যারা এটা ইয়ে করেছে, এইরকম একটা কোম্পানির একজন সেলস ম্যানেজার আমার কোম্পানিতে চাকরি শুরু করলো আর কি, হ্যাঁ। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই যে আপনারা যে টাকা পয়সা দিতেন এটা কিভাবে, তো খুব লজ্জা পাচ্ছে যে স্যার এইটা আর বললেন না স্যার, এটা যে কিভাবে করতাম, অনেক পায়াস ডাক্তার ছিলেন, টাকাটা নিতে চাইতেন না। তখন আমরা একটা টেকনিক করতাম। কি টেকনিকটা হচ্ছে আমি যে বলতাম, ডাক্তার সাহেব এটা তো আপনার কাছে আসতোই, ডায়াগনস্টিকেরও কিন্তু একই জিনিস, ডায়াগনস্টিক যে টেস্ট হয় সেটারও একই জিনিস, ডাক্তার সাহেব এটা তো আপনার কাছে আসতোই, হ্যাঁ, এটা আমার কাছে এসছে থাকবে, হ্যাঁ, এটা কাজ করি ডাক্তার সাহেব, আপনি একটা এতিমখানায় দিয়ে দেন, আপনার হয়ে আমরা দিয়ে আসবো ওখানে, হ্যাঁ। তো এরকম 3-4 মাস চলতো আর কি। ডাক্তার সাহেব এতিমখানায় দিয়েছে এই যে রশিদ, ডাক্তার সাহেব এতিমখানায় দিয়েছে এই যে রশিদ, ডাক্তার সাহেব এতিমখানায় দিয়েছে এই যে রশিদ, ওনারা খুব খুশি। 4র্থ মাসে এসে বলতো ডাক্তার সাহেব আপনি দিয়ে দিন এতিমখানায়, এই যে রাখেন, বুঝতে পারছেন? মানে এই যে শিফট, এই যে আস্তে 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 তাকে সেন্সিটাইজ করে শিফট করে তাকে করাপ্ট করে ফেলা, এই করাপ্ট প্র্যাকটিসের মধ্যে ঢুকিয়ে ফেলা, এটা করেছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি, এই হেলথ ইন্ডাস্ট্রি। এবার আপনি তো ওইটা তো জানেন না, এখন চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাপায় দেয় এমআর মানে ওষুধ কোম্পানিগুলা, এবং যেটা নিচে এরকম একটা কার্বন পেপার থাকে, কি প্রেসক্রিপশন লেখা হচ্ছে ওইটা শেষ হওয়ার পরে জমা দিতে হয়। মানে এইটা তো মাইর ছাড়া উপায় নাই, অবস্থাটা ছাড়া উপায় নাই, ধরে ওই কোম্পানিকে ধরে কোম্পানির মালিককে একদম সপাং করে মাইর দেওয়া উচিত, গুলিস্তানে কামানের উপরে দাঁড় করায়। যে কোম্পানি এটা করেছে সেই কোম্পানির মালিককে অথবা মার্কেটিং ম্যানেজারকে। এখন এই প্রসঙ্গে আপনারা বলতে পারেন যে দাদা আপনি তো বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করেছেন, ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, এই ধরনের কাজ কি আপনি করেছেন? মানে এইরকম কাজ আর কি না, আমি করিনি। আমার কোম্পানিতে কাজ করেছে এরকম অনেক লোক আছে এখন, হ্যাঁ। মানে অ্যাটলিস্ট আপনি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে খোঁজ করলে আমার D16 কাজ করেছে, আমি ধরেন লাস্ট তো কাজ করেছি D16 2010 থেকে 18 পর্যন্ত, 8 বছর D16 কাজ করেছে। সেই সময় ধরেন এখন আপনি প্রায় 300 লোক পাবেন যারা D16 কাজ করে এসছে, যে কারোর সাথে কথা বলতে পারেন, এনিওয়ান। নরমালি তো যে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হলে
ওষুধ কোম্পানির লোকজন দেখতে চাইতো যে প্রেসক্রিপশনটা একটু দেখি ডাক্তার সাহেব কি ওষুধ লিখছে, পরে তারা ডাক্তারকে আর ট্রাস্ট করলো না, মানে এত ঝামেলায় গেল না, তার প্রেসক্রিপশনের বই ছাপাই দিছে, যা লিখবেন কপি থাকবে, আমি জাজ করবো যে আপনি। এটা রোগীদেরকে বলতে চাই, প্রেসক্রিপশন হচ্ছে অত্যন্ত প্রাইভেট একটা বিষয়, প্রপার্টি, হ্যাঁ, অত্যন্ত প্রাইভেট রেকর্ড, এবং এইটার ছবি তোলা অন্য কাউকে দেখতে চাওয়া এক্সেপ্ট ফার্মাসিস্ট, এটা আইনত নিষিদ্ধ, আইনত নিষিদ্ধ, হ্যাঁ। এবং এই আইনটাকে এনফোর্স করতে হবে, এটা বাংলাদেশ সরকারকেই করতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়কেই করতে হবে এটা, হ্যাঁ। এবং এই মাফিয়াদেরকে যদি এখনই চেক না করা যায়, তাহলে এটা পরে এত বড় মাফিয়া হয়ে যাবে যে কেউ এটার সামনে আর দাঁড়াতে পারবে না। এবং আমি এই প্রসঙ্গটা আসতে ভালো হয়েছে আপনি যদি বলেন যে এই যে কমিশন আপনার এমআর এর বাইরে হচ্ছে প্রাইভেসি। মানে আপনি দেখেন যে আমাদের যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সিলেটে একটা হসপিটালে পায়ে ব্যথা পেয়ে চিকিৎসা নিল, আমি মানে একটু পরেই দেখলাম যে হসপিটাল কর্তৃপক্ষ তার এই যে প্রেসক্রিপশন থেকে শুরু করে এক্সরে রিপোর্ট পর্যন্ত সব পাবলিক করে দিছে। তো আজকে যদি আপনি একটা চিকিৎসা নিতে যান, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে চিকিৎসা করবেন, আধা ঘন্টার মধ্যে আমি আপনার পুরো রিপোর্ট বাইর করে ফেলতে পারবো, যে আপনার ব্লাড রিপোর্টে কি আছে, এক্সরেতে কি আছে, ডাক্তার কি অ্যাডভাইস করছে সব। ডাক্তার ইন্টারভিউ দিয়ে বলবে যে তামিম ইকবালের মতো উনি তো সিগারেট খায়, উনি তো মদ খায়, উনি তো এই করে, সব বলে দিবে। কিন্তু মানে এটা এক ধরনের মানে এই এথিক্যাল এই জায়গাগুলি কিন্তু এথিক্স এর মধ্যে আছে না দাদা, এটাতে পড়ানো হয়, তো পড়ানো হয়, এখন পড়ানো হয়, মানে আমরা পড়ে এসেছি, এখন পড়ানো হয় কিনা আমি জানি না, কিন্তু আমরা পড়ে এসেছি, হ্যাঁ, আমরা পড়ে এসেছি, এবং আমাদেরকে ওথ নিতে হয়, একটা শপথ নিতে হয়, হ্যাঁ, এবং সেই শপথের মধ্যে এই প্রাইভেসি, রোগীর প্রাইভেসির বিষয়টা আছে, এটা আমরা বলতে পারি না, এটা কোনো ডাক্তার বলতে পারে না। এবং আমি আসলে অবাক হয়েছি যে একটা অপারেশন টেবিলে নাহিদ বসে আছে এবং ছবি তোলা হচ্ছে, নাহিদেরও উচিত হয়নি ছবি তুলতে দেওয়াটা, নো ওয়ে, হ্যাঁ। তামিম ইকবাল আইসিইউতে ডাক্তাররা তার ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ডাক্তার বা হসপিটালের লোকজন, আমি জানি না এক্স্যাক্টলি ডাক্তার কিনা, কিন্তু এগুলো তো অন্যায়, এগুলো তো রোগীর প্রাইভেসি লঙ্ঘন। এবং ভবিষ্যতে তামিম ইকবাল বা একটু পরিচিত রাজনীতিবিদ বা অন্য কেউ এই বাংলাদেশে চিকিৎসা না করার আরেকটা অন্যতম কারণ হচ্ছে তার প্রাইভেসি থাকবে না, তার অনেক ধরনের সমস্যা থাকতে পারে, সেই সমস্যা গোপন থাকবে না। ডাক্তার অন্তত তার বৌরে যায় বলবে যে আজকে তো পিনাকি ভট্টাচার্য আসছিল, আরে জানো না এই সমস্যা, বুঝছেন তো। তার বউ আবার ধরেন রাষ্ট্র হয়ে যাবে পরের দিন স্কুলের বান্ধবীদের কাছে, মানে অভিভাবক বান্ধবীদের কাছে। তো দাদা আমি একটু আমরা একটু ইয়েতে থাকি, আর প্রসঙ্গটা না করি যে ধরেন সামনে সরকার কিন্তু বিএনপি সরকারি, মানে বিএনপির বাইরে কিন্তু নতুন কোন দল রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা ভাবার কোনো সুযোগ কিন্তু নাই, মানে আপাতত আর কি বাংলাদেশের যে প্রেক্ষাপট বা সবকিছু। কিন্তু সেখানে ধরেন বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা আমরা দেখছি, মানে সংস্কারের জায়গাটা আমরা যতটুকু আমরা বুঝি যে এই অনির্বাচিত সরকার বলেন আর যাই বলেন, ডক্টর ইউনূস সরকারের পক্ষে যতটুকু সংস্কার বা বিচার করা সম্ভব এটা আর অন্য কারো পক্ষে সম্ভব না, মানে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা আসলেই সম্ভব না কোনোভাবেই, নানা রকমের চাপে, নানা রকমের কিছুতে। আর পলিটিক্যাল নেতারা তো সব একে অপরের ভাইরা ভাই, তাই না? তো অনেক ভাইরা ভাইয়ের রিকোয়েস্টে অনেক কিছু ওলটপালট হবে। তো মানে আমরা কি মানে জনগণ চাচ্ছে একটা দীর্ঘ সময় থাকুক ডক্টর ইউনূস, বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। এক হুজুর দেখলাম ওয়াজের মধ্যে বলতেছে ইউনূস সাহেব যতদিন বেঁচে থাকেন ততদিন যেন নির্বাচন না হয়। তো আবার ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি আবার বলেছেন যে না ডিসেম্বরে নির্বাচন হবে। অর্থাৎ এক ধরনের একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং এরকম একটা বিপ্লবের পরে আমরা যদি সিরিয়ার দিকে তাকাই বা অন্যান্য বিপ্লবোত্তর দেশগুলোর দিকে তাকাই, তার প্রেক্ষাপটে আমাদের প্রেক্ষাপট কিন্তু অনেক বেশি মানে কি বলবো, মানে মনে হচ্ছে যে বিপ্লবটা একটা পানি ভাত আর কি, এটা কিছুই না, এটা হইতেই পারে। মানে মানুষ এভাবে জীবন দিবে, মানুষ এভাবে অন্ধ হবে, পঙ্গু হবে, এটা সব খুবই স্বাভাবিক। তো আপনি আপনার কাছ থেকে একটু শুনি, তারপর ইলিয়াসের কাছে যাব। না, প্রথম বিষয়টা হচ্ছে যে ডেফিনেটলি আমাদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে, সেটা আসবে, এবং এটা আমাদের সবারই প্রত্যাশা। এবং এটা যেটা কোন বললেন আপনি যে আগামী নির্বাচনে বিএনপি আসবে, আমরা তো মনে করি বিএনপি সর্ববৃহৎ দল, তারই আসা উচিত, সেটা উচিত, ঔচিত্যের ব্যাপার আর কি। আসবে কিনা সেটা ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। হ্যাঁ, আমি সেই ফ্যাক্টরগুলো একে একে আলাপ করবো। অনেকে বলে যে আমি নাকি নির্বাচন চাই না, মোটেও না। বিষয়টা হচ্ছে কি যে শেখ হাসিনা তো সমস্ত সিস্টেমটাকে ডিস্ট্রয় করেছে, হ্যাঁ, সমস্ত সিস্টেম,
মানে ইলেকশন কমিশন থেকে শুরু করে জুডিশিয়ারি, প্রশাসন, পুলিশ, আর্মি, কোন ইনস্টিটিউশন, স্টেট ইনস্টিটিউশন বাকি নাই, সব ইনস্টিটিউশনকে ডিস্ট্রয় করেছে।